মূলত কবিতা পড়ার একটা উদ্দেশ্য আছে। কবিতা পড়ার উদ্দেশ্য শুধুমাত্র আমি পড়ব, প্রশ্ন মুখস্থ করব, উত্তর লিখব, নম্বর পাবো, সেটা না। কবিতা তোমার মনের মধ্যে এই একঘেয়ে জীবনে কবিতার বিষয়বস্তুগুলো দেখবে যে একটা আনন্দের সঞ্চার করছে, একটা অন্য রকমের বোধ চেতনার উদ্রেক ঘটায়। তো সেই জন্যে অন্য বিষয়ের পঠন পাঠনেরও এক রকমের গুরুত্ব আছে প্রত্যেকটা বিষয়ের, তেমনি কবিতা পাঠের কিন্তু গুরুত্ব আলাদা। কবিতা সেই জন্যে শুধুমাত্র মুখস্থ করলে বা শুধুমাত্র প্রশ্ন উত্তর তৈরি করলে হবে না, কবিতার ভাববস্তু আমাদের চেতনায় গ্রহণ করতে হবে। তাহলে দেখবে তোমার চিন্তা শক্তির অন্য রকমের একটা বিকাশ ঘটছে। তো আমরা জীবনানন্দ দাশের এই কবিতার মধ্যে ঢোকার আগে তোমাদের আমি একটু কবি সম্পর্কে জানাই। কারণ রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যে যে সমস্ত কবি লেখকরা জন্মেছেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলেন জীবনানন্দ দাশ। তাকে আধুনিক কালের, একেবারে রবীন্দ্র পরবর্তীকালের সর্বশ্রেষ্ঠ কবি বললেও কিছু অত্যুক্তি করা হয় না। তো তিনি জন্মেছিলেন বর্তমানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশের বরিশাল শহরে 1899 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি। সেখানে ব্রজমোহন স্কুল ছিল, সেই স্কুলে তিনি পড়াশুনো করেছেন। পরবর্তীকালে তিনি পড়াশুনো করেছেন ওখান থেকে বরিশাল থেকে কলকাতায় চলে এসেছেন, কলকাতার প্রেসিডেন্সি কলেজ, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে MA পাশ করেছেন। তিনি বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন, কিন্তু কর্মের কোনো সুস্থিরতা ছিল না, তাই জীবনে তার অনেক অনটন, অনেক দুঃখ বেদনার মধ্যে দিয়েও কেটেছে। তো তিনি হাওড়া গার্লস কলেজে শেষ জীবনে শিক্ষকতা করেছেন। তার আগে তিনি বরিশালের ব্রজমোহন কলেজে পড়িয়েছেন, তিনি খড়গপুরের একটি কলেজে পড়িয়েছেন, তিনি কলকাতার বরিশা কলেজে পড়িয়েছেন। তো এবারে একটুখানি আমি তার পঠন পাঠন এবং শিক্ষার জগৎ সম্পর্কে বললাম। এবারে বলি তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ। প্রথম তিনি যে কাব্যগ্রন্থ লেখেন 1927 খ্রিস্টাব্দে, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে ঝরা পালক। তাছাড়াও তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো পরবর্তীকালে তিনি যেগুলো লিখেছেন: রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, এরকম অসংখ্য কাব্যগ্রন্থ। ঠিক আছে, তোমরা কবি সম্পর্কে একটু জেনে নিয়েছো। আর কবিতা পড়ার উদ্দেশ্য সম্পর্কেও আমি একটু বলেছি যে কবিতা পড়ার উদ্দেশ্য অন্তত এই স্টেজে কোনো অবস্থান, মানে কোনো পর্যায়ের ছাত্র থাকাকালীন, সে একেবারেই প্রাইমারি থেকে শুরু করে, আমরা যদি পরের স্টেজ ধরি আপার প্রাইমারি 7, 8 বা 9, 10-এও, আর 11, 12-এ তো বটেই, আরও উঁচু ক্লাসে, যে কবিতার ভিতরকার যে অন্তর্নিহিত তাৎপর্য সেইটে আমরা উপলব্ধি করব, আমাদের চেতনায় গেঁথে নেব, আমাদের বোধে সেটাকে জারিত করব, আমাদের কর্মে সেটাকে প্রতিফলিত করব। তো এটাই হচ্ছে কবিতা পড়ার উদ্দেশ্য। তারপরে পরীক্ষার জন্যে এই তো দেখো না, এবার 2-3টে পরীক্ষা হতে পারলো না। হ্যাঁ, হবে, একটা ডেট দেওয়া হয়েছে, কিন্তু সেটা এখনও পর্যন্ত সুনির্দিষ্ট হতে পারেনি। অর্থাৎ পরীক্ষায় শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষের অনুভূতি, মানুষের মধ্যেকার বিবেচনা বোধ, চেতনা বোধ। তো কবিতা আমাদের সেই চেতনা বোধকে জাগ্রত করায়, আমাদের বিবেচনাকে তীব্রতর করে তোলে। তো শিকার কবিতায় আমরা এবারে পাঠ করব, তারপর আমি কবিতাটার আলোচনায় চলে যাব। তোমরা মন দিয়ে শোনো। শিকার। ও তার আগে একটুখানি বলে নিই, এই শিকার কবিতাটি কবির মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তবে পরবর্তীকালে এটি বনলতা সেন কবিতা কাব্যগ্রন্থের মধ্যেও সেখানে সংকলিত হয়েছিল। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরের এই দুটো অপশানই কিন্তু রয়েছে, সেটা একটু মাথায় রাখতে হবে। যে মহাপৃথিবী তার একটি কাব্যগ্রন্থ সেখানে স্থান পেয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল বনলতা সেনের মধ্যেও এই কবিতাটির স্থান রয়েছে। দুটো কাব্যগ্রন্থের মধ্যেই আমরা এই কবিতাটিকে দেখতে পাই। শিকার। জীবনানন্দ দাশ। ভোর। আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। চারিদিকে পেয়ারা ও নোনার গাছে টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে।
পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্ত আমার নীল মদের গেলাসে রেখেছিল। হাজার হাজার বছর আগে একদিন রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হিমের রাতে শরীর রাখবার জন্যে দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর হয়ে গেছে রোগা শালিখের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্যে। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ নিরপরাধ ঘুম। খুব মনোসংযোগ দিয়ে শুনতে হবে, গভীরভাবে পড়তে হবে এই কবিতা। আবার বলছি, তোমাদের এই দুটি কবিতা অত্যন্ত, বিশেষ করে রূপনারায়ণের কূলে এবং এই শিকার, অত্যন্ত গভীর অনুভূতি সম্পন্ন এবং চেতনা সম্পন্ন কবিতা। খুব মনোসংযোগ দিয়ে শুনলে ভালো লাগবে, কবিতার গভীরে যেতে পারবে। কবিতা যেমন আমরা সিনেমা দেখে আনন্দ উপভোগ করি, আবার আমরা রসগোল্লা খেয়েও আনন্দ উপভোগ করি, কিন্তু সিনেমা দেখার আনন্দ এক রকমের আর তোমার পছন্দের খাবার খাওয়ার আনন্দ এক রকমের। তেমনি কবিতা পাঠের মধ্যে, কবিতা পড়ার মধ্যে, কবিতা বুঝে যাওয়ার মধ্যে এক ধরনের আনন্দ আছে, এক ধরনের উপভোগ্যতা আছে, সেইটা কবিতা থেকে গ্রহণ করতে হবে। আসলে এই কবিতাটা অনেকগুলো দিক আছে, এই কবিতাটির অনেকগুলো দিক আছে। একটি প্রাকৃতিক বর্ণনা দিতে গিয়ে কবি যে যে উপমাগুলো ব্যবহার করেছেন আমি বলছি। একটা প্রাকৃতিক দিক, আর একটা এর দার্শনিক, মানবিক এবং সামাজিক বিভৎসতার দিক। তো এই প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের মনের মধ্যেকার লোভের একটা দ্বন্দ্ব, আবার একটা মিল, একটা সাযুজ্য একসাথে কবি গেঁথে দিয়েছেন এই শিকার কবিতায়। এর একটা বাহ্যিক অর্থ আমি তোমাদের বলবো, তারপরে অবশ্যই এর একটা আভ্যন্তরীণ একটা অর্থ রয়েছে। প্রত্যেকটা কবিতার একটা অন্তর্নিহিত অর্থ থাকে, তো সেটাও আমি আলোচনা করব। একটু শোনো তাহলে, আমি কবিতার আলোচনাটা করে পাঠাই, তোমরা একটু মন দিয়ে শুনবে। বেশি বড় হয়ে গেলে আবার যাবে না, ঠিক আছে? তো একেবারে ভোরবেলাকার একটা দৃশ্যের বর্ণনা, সেই দৃশ্যের
বর্ণনা করতে গিয়ে কবি যে উপমাগুলো দিচ্ছে, এখনো পর্যন্ত তোমরা যে কবিতাগুলো পড়েছ এই রকম শক্তিশালী এবং পরিণত জীবন থেকে উপমা গ্রহণ করার মতো কবিতা তোমরা এখনো পড়োনি। সেই জন্যে খুব মেরুদণ্ড সোজা করে বসো, আরামে আয়েসে বালিশে হেলান দিয়ে ঘরের মধ্যে আছো, আমি বুঝতে পারছি সবাইকে, এবং না তাহলে কিন্তু বোঝা যাবে না। এবং একটু পরিণত বড়দের কবিতা, মানে সেই ছোট ছোট কিছু ছড়া, কিছু নদীর পাড়ের গাছপালা আর নদীর ঢেউয়ের গল্প, আর আকাশের চাঁদ উঠেছে ঝমঝমিয়ে বৃষ্টি নামে, এরকমটা না। কবিতা মানে মানুষের জীবনের, মানুষের হৃদয়ের খুব গভীরে প্রবেশ করে কবি সেখান থেকে কিছু সত্য তুলে আনেন, আর সেই সত্য আলংকারিকভাবে প্রকাশ করেন। আলংকারিক মানে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, এই সমস্ত যে অলংকার প্রয়োগ করা হয়। মেয়েরা যেমন অলংকার পরে, গয়না তবে সুন্দর দেখায়, কবিতার তেমনি অলংকার আছে। এগুলো তোমরা পড়বে যারা অন্তত মাতৃভাষাটি একটু বিএ ক্লাসে নেবে, সে যে কোনো স্তরে, তখন দেখবে এই অলংকার খুব সুন্দর। তখন বলবো এখানে কিছু অলংকারের প্রয়োগ ঘটেছে। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো নীল, কোমল কোমল নীল। আকাশের রং কেমন? আমরা নীল বললে হতো। কিসের মতো নীল? একেবারে হ্যাঁ গাঢ় নীল না, ঘাস ফড়িং দেখেছো তোমরা? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, অর্থাৎ আকাশের যে নীলের সঙ্গে তুলনা করছে, তুলনা অর্থাৎ উপমা, উপমিত করা হচ্ছে যে আকাশটা কেমন, সেটা যেন ঘাস ফড়িংয়ের শরীর যেমন নীল, সফট, কোমল কোমল নীল, নরম নীল, একটু একটু মানে কটকট করছে না চোখে, চোখটা বড্ড একটা আরামপ্রদ নীল। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। আর কি আবার একটা উপমা, চারিদিকের যে গাছপালা রয়েছে, ভোরবেলাকার একটা প্রাকৃতিক দৃশ্য, আকাশটা সবে নীল হয়ে উঠছে, আর চারিদিকে কিছু নোনা গাছ আছে, পেয়ারা গাছ আছে, তো সেইটা সবুজ, গাঢ় সবুজ না, কলা পাতার মতো সবুজ না, কবি বলছেন টিয়া পাখির পালকের মতো সবুজ, একটা বেশ মিষ্টি সবুজ একটা, দেখবে টিয়ার পালক, এত সুন্দর টিয়ার পাখি পালক। আর নোনা গাছ রয়েছে সেখানে। নোনা গাছ চেনো তোমরা কেউ? আতা চেনো? ঠিক আছে, নোনা নিয়ে পরে বলবো প্রশ্ন থাকলে। একটি তারা, তো ভোরবেলায় সব যে তারা ঢেকে ফেলেছে সূর্য তা না, একটা দুটো তারা দেখা যায় জল জল করে, সেই তারাটা একলা রয়েছে। এখানে একটা দুর্ধর্ষ রূপমা আর ব্যবহার করেছেন কবি, যেন একটি গ্রামের বাসর ঘরে, খুব ম্যাচিওর ভাবনা তোমাদের মধ্যে জারিয়ে দেওয়ার একটা চেষ্টা এই লাইনের মধ্যে রয়েছে। কবি সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, অর্থাৎ বহু আগে চলে যাও পিছিয়ে, একটি গ্রামের একটি মেয়ে তার বাসর শয্যায়, সে যেমন জেগে আছে, সে যেমন একা জেগে আছে, আর সকল নরনারী তখন ঘুমন্ত। তো এই তারাটিও তেমনি, এই তারাটিও তেমনি যেন বাসর জাগা কোনো কন্যার মতো একলা আকাশে জল জল করছে, জেগে আছে, জানান দিচ্ছে আমি আছি। এই তারার সঙ্গে আরেকটি উপমা অসম্ভব শক্তিশালী। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গিলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। তাহলে আর কিসের সঙ্গে কবি উপমিত করছে এই বিষয়টাকে? বলছে যে হয়তো সেই হাজার বছর আগে, 5,000 10,000 বছর আগে কোনো মিশরের কোনো সুন্দরী, কোনো মানবী তার বুক থেকে খুলে এক ছড়া মুক্তোর মালা যেদিন রেখেছিল আমার মদের গেলাসে। কবি বলছে আমার মদের গেলাসে আমি ছিলাম। তো ভাবো আমরা কতদিন বাঁচি? 60, 70, 80 বছর, তারপরে বৃদ্ধ মৃত্যু। তো কি করে সেই হাজার বছর আগের তিনি ছিলেন সেই আর এক কবিতা পড়তে হবে, বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি
তো কবি 1000 বছর ধরে পথ হাঁটছে, আমরা বাঁচি তো 60-70 বছর। না, আসলে আমরা ছিলাম, আমি তুমি যে ছিলাম না সেই সময়, সেই পিরামিডের যুগে, সেই মিশরের, সেই ফারাওদের আমলে, কে বলতে পারে? আমরা হয়তো ছিলাম, আমরা তারপর বহু যুগ ধরে ধরে আসছি। তো কবি কল্পনা করছেন আমি ছিলাম, আমার কোনো আত্মা, আমার কোনো প্রতিনিধি সেদিন ছিল আমার মতো করে। তো সেদিনও মানুষের মধ্যে প্রেম ছিল, সেদিনও মানুষের মধ্যে আবেগ ছিল, আবেশ ছিল। তো বলছে সেদিনও হয়তো নেশা ছিল। তাই এই তারাটা জ্বলজ্বল করছে যেন 1000 বছর আগের কোনো নারী তার বুকের মুক্তের মালা যেমন করে ঝলসে উঠেছিল মদের গেলাসে, এই তারাটিও আকাশে তেমনি করে জ্বলজ্বল করছে। তাহলে এই জায়গাটা আমি যে আলোচনাটা করলাম খুব ভালো করে তোমাদের সুবিধে হচ্ছে যে এটা রেকর্ড হয়ে থাকছে। ক্লাসে যেটা থাকে না, হইচই থাকে, এখানে সেটা থাকছে না, অতএব শুনে নেওয়ার সুবিধেটা আছে। আবার একবার শুনে নেওয়ার সুবিধে আছে। তো ভালো করে মন দিয়ে শুনবে। উত্তর এই আলোচনা থেকেই নিজে এটি যদি লিখে ফেলো, আমি যেটি বললাম, একটি ভালো উত্তর হয়ে যাবে। হ্যাঁ, এই অংশটুকুর ব্যাখ্যা তাহলে আমি করছি। আরেকটা স্ট্যাঞ্জা। তো সেই ভোরবেলা, এবং সেটি দেখা গেল শীতকাল, শীতের ভোরের একটি বর্ণনা আমরা পেলাম। যদি তোমাদের কখনো আসে, এবং অনুভব করাটাই বড় কথা, আমি বলেছি, তবুও যেহেতু আমাদের সামনে পরীক্ষারূপ একটি সোনার হরিণ, এখানে হরিণের কথা রয়েছে, সেইটে ধরবার জন্যে, ভালো করে ধরবার জন্যে তো তোমরা মুখস্থ কিছু বা কিছু তৈরি করতে হবে, প্রশ্ন উত্তর। তো সেখানে আগের ভোরের যদি আলোচনা আসে প্রকৃতির, তাহলে আমি যেটুকু বলেছি আগে সেটুকু, তার সঙ্গে এখন যেটুকু বলবো এইটুকু জুড়ে দিলে একটা প্রয়োজনীয় উত্তর তৈরি হয়ে যাবে। এখানে বলছে হিমের রাতে শরীর ওম রাখবার জন্যে দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। অর্থাৎ প্রচণ্ড শীত, হিম মানে ঠান্ডা, তো সেখানে শরীর উম মানে গরম। আমি এই ওম শব্দটা ছোটোবেলায় শুনেছি, তোমরা শুনেছো কিনা ইতিপূর্বে আমি জানি না। আমার ঠাকুমা বলতো, খোকন ভালো করে সোয়েটার, তখন আমিও ছোট, তোমরা ভাবছো যে স্যার কেন খোকন হবেন, না, প্রত্যেক মানুষই একসময় খোকন বা খোকা থেকে যান, তারপর তিনি পরিণত হয়ে ওঠেন, তারপর তার পরিচয় বদলাতে থাকে, তোমাদেরও সেটি হবে। তো বলতেন যে ভালো করে চাদর মুড়ি দিয়ে থাকো এই শীতে, না হলে ওম হবে না, আর লেপটা দিয়ে পা ঢেকে রাখো খোকা, না হলে ওম পাবে না। এই যে ওম শব্দটি তাহলে আমাদের কাছে খুব পুরনো না, কিন্তু অব্যবহারের ফলে আমরা জানি না, মানে গরম রাখবার জন্যে, শরীরের তাপমাত্রা ঠিক রাখবার জন্যে ওম শব্দটি ব্যবহার করা হচ্ছে। দেশওয়ালিরা মানে দেশওয়ালি শব্দটা দেখা যাচ্ছে একটু কোনো অবাঙালি পরিবেশের কৃষক মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা মাঠের ঘাটে, তোমরা দেখে থাকবে কোনো ছবিতে বা কোনো সিনেমায় যে তারা আগুন পোহাচ্ছে কিছু শুকনো গাছপালা বা ডালপালা জ্বালিয়ে। আমিও দেখেছি, যারা গ্রামের ছেলে তারা দেখে থাকবে যে মাঠে ঘাটে যখন কাজ করে সন্ধ্যের দিকে, সেই সব সাধারণ কৃষকরা, সাধারণ মানুষেরা গাছপালা, ডালপালা, পাতা জেলে আগুন তারা পোহায়। তো দেশালিরা সারা রাত মাঠে আগুন জেলে রেখেছে, কারণ মাঠে ফসল তোলার সময়, বিশেষ করে আমন ধান যখন কাটা হয় তখন প্রচণ্ড শীত হয়, তো আগুন জেলে তারা শরীরটাকে গরম করছে। তো সেই আগুন কেমন? মোরগ ফুলের মতো লাল আগুন। আগুন কিন্তু মোরগ ফুলের মতো লাল টকটকে। মোরগ ফুল দেখেছো তোমরা, নিশ্চয়ই দেখেছো, মোরগের ঝুঁটির মতো, আর একটু লম্বা হয়, ওই রকম রং, বেশ সুন্দর দেখতে, কিন্তু গন্ধহীন। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। তো তারা সেই অশ্বত্থ পাতাগুলো দুমড়ে মুচড়ে রেখেছে, সেই আগুনটা এখনও জ্বলছে সেখানে। তো ভোরবেলায় আবছা করে আগুন দেখা যায়। তোমরা জানো যে ছোট্ট আগুনের ফুলকিটুকু রাতের অন্ধকারে বেশ সুন্দর দেখায়, বা আগুনের কোনো গোলা বা আগুনের পাতা দিয়ে যে অগ্নিস্ফুলিঙ্গ বা কাঠের উনুনের যে আগুন, সেটা রাতে যত বেশি সুন্দর দেখায়, দিনের আলোতে সেই আগুনের আভাটা সূর্যের আলোর কাছে বড়ই ম্লান হয়ে যায়।
সেটা নিস্তেজ হয়ে যায়। তো সূর্যের আলোই তার রং কুমকুমের মতো নেই আর। কবি বলছে যে সূর্যের আলো উঠে পড়েছে, ভোর হয়ে গেছে, আস্তে আস্তে করে আগুন, সূর্যের আলোই সমস্ত আগুনের আলোটাকে ঢেকে ফেলছে। তো আগে যে আগুনটা কুমকুমের মতো লাল, কুমকুম এক ধরনের প্রসাধন সামগ্রী, আগে পূর্বে আমি দেখেছি। এখন অনেক রকমের প্রসাধন সামগ্রী আছে, এই সস্তা সামগ্রী এখন আর কেউ ব্যবহার করেন না। আগেকার মা কাকিমাদের আমি দেখেছি তারা কুমকুম ব্যবহার করতেন, সিঁদুরের মতো একটা ফোঁটা সেটা দিয়ে দিত, সেটি লাল। তো সেই লাল কুমকুমের মতো আগুন আর দেখা যাচ্ছে না, কারণ সূর্যের আলো উঠে পড়েছে। তাই সে হয়ে গেছে কিসের মতো? হয়ে গেছে রোগা শালিখের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। তোমরা দেখে থাকবে বর্ষার শুরুতে কখনো কখনো দু একটি শালিক পাখি সে না খেতে পেয়ে তার পাখনা ঝরে যায়, একটু রোগা হয়ে যায়, গলার পাখনা পালক উঠে গিয়ে একটা অত্যন্ত রকমের রোগা বিচ্ছিরি বিবর্ণ দেখা যায়। সেই বিবর্ণ, সেই রোগাটে শালিকের আবার মন, হৃদয়, তার ইচ্ছেটা যেমন শুষ্ক, বড়ই নিষ্প্রভ, এই আগুন তেমন। দেখো কি অসম্ভব রকমের শক্তিশালী একটি উপমা দিয়েছেন কবি। তো হ্যাঁ, স্বাভাবিক কারণে আমি এখান থেকে অনেকের মুখ দেখতে পাচ্ছি যে তারা একটু নাক কুচকাচ্ছে যে এ আবার কি ব্যাপার। এখন এইটের জন্যেই একটি লাইন কবিতা হয়ে ওঠে। তোমাদের ভাবতে হবে, নেচারকে দেখতে হবে এভাবে, এবং একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনার সম্পর্ক বা মিলিয়ে দেওয়ার প্রচেষ্টাই হচ্ছে কবিতা তৈরির প্রথম শর্ত। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ বলছে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। আবার দেখো সুন্দর বর্ণনা আছে, যেমন রোগা শালিখের হৃদয়ের ইচ্ছেটা বড্ড বিবর্ণ, কিন্তু ময়ূরের ডানা নীল সবুজের একটা মেলা বসে যায় সেখানে। তো সেই নীল সবুজের ডানায় যদি সূর্যের আলো পড়ে যেমন ঝিলমিল করে, তো আকাশের সূর্যের আলো উঠে গেছে, গাছপালায় ঘাসে শিশির পড়েছে, সেই শিশির ভেজা পরিস্থিতিতে বনের দিকে সেখানে সূর্য আলোকে তা বড়ই ঝিলমিল করছে, একেবারে ময়ূর ডানার মতো ঝিলমিল করছে। এই গেল কবিতার প্রথম অংশ। প্রথম অংশে দেখা যাচ্ছে যে বিবরণটা একটুখানি রয়েছে প্রকৃতির। এর পরের আর একটা অংশ রয়েছে, সেটি দেখি আমি বলছি।